আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। তো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে জিরো রিটার্ন জমা দিলে 5 বছরের জেল জরিমানা, এই ব্যাপারটা ভাইরাল হওয়ার পর আমি আপনাদের সামনে এই ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো একটা ব্যাপার শেয়ার করার জন্য আসলাম, সেটা হচ্ছে আমরা এই যে 5 বছরের ট্যাক্স জিরো রিটার্ন জমা করলে বা জিরো রিটার্ন জমা করলে যে শাস্তির ব্যাপারটা, এটা এনবিআর এমনভাবে প্রচার করছে যে আমরা বিভ্রান্তিতে পড়ে গেছি। আমরা অনেকে তো ভয় পেয়ে গেছে, কারণ আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বা মনিটাইজেশন পেয়েছি, আমাদেরকে মনিটাইজেশন সেট আপ করার জন্য আমাদের টিন প্রয়োজন হয়ে থাকে এবং অনেকে অনেক কাজের জন্য টিন নিয়ে থাকে এবং আলটিমেট শেষ পর্যন্ত দেখা যায় আমরা টিন ঠিকই নিয়েছি, কিন্তু আমাদের ইনকাম আসলে হয় না। 2-4-5 বছরেও ইনকাম হয় না, এমনও অনেকে আছেন, আমি জানি। তাদের জন্য তো এটা একটা সমস্যা, তাই না? যদি এখন রিটার্ন জমাই দিতে হয়, তো সমস্যার ব্যাপারটা আসলে কিছুই না। আমরা যারা রিটার্ন জমা করব, সবগুলা ঘরে জিরো লিখে লিখে আমরা রিটার্ন জমা করব না। কারণ দেখেন, একটা ব্যাপার ভালোভাবে আমরা বুঝি, আমরা যারা টিন নিয়েছি, আমরা যদি ইনকাম করি তাও আমাদের একটা খরচ আছে, ইনকাম না করলে আমাদের খরচ আছে। এই যে পোশাক আমরা পরি, পোশাক বাবদ খরচ হয়, খাওয়া দাওয়া বাবদ খরচ হয়, পড়াশোনা করলে সেটা স্বাস্থ্য অসুখ বিসুখ হতে পারে, চিকিৎসা খরচ আছে, অনেক ধরনের খরচ আমাদের হয়। ব্যাপারটা এমন যে আমাদের ইনকাম না থাকলেও খরচ কিন্তু থেমে থাকে না, ইনকাম হয়। সেটা আমাদের কেউ না কেউ দেয়, বাবা মা দিতে পারে, ভাই দিতে পারে, বোন দিতে পারে, বা যে কেউ দিতে পারে, বা যাদের হাজব্যান্ড আছে ওয়াইফদেরকে হাজব্যান্ড চালায়, বা ওয়াইফের খরচ সব হাজব্যান্ড দেয়, এরকমটা তো হয়, তাই না? এটাই। অতএব আমরা কোনো কিছু জিরো দিব না। আমাদের যা ইনকাম আছে, যা সম্পদ আছে, সবকিছু আমরা সঠিক হিসাবটাই দিব। এই সঠিক হিসাব দেওয়ার পর যদি আপনি দেখেন যে আপনার 3,50,000 টাকা বা 3,50,000 টাকার নিচে ইনকাম, তাহলে তো আপনার কর দিতেই হচ্ছে না। তাহলে আমি ভুল ইনফরমেশন কেন এখানে দেবো বলেন? আর যদি আপনার 3,50,000 টাকার উপরে বা 4 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি কর দিবেন। আবার সেক্ষেত্রেও একটা ব্যাপার হচ্ছে, আপনার সঠিক ইনফরমেশনটাই আপনাকে দিতে হবে, আপনি ভুল ইনফরমেশন দিবেন না, ঠিক আছে? যেমন আপনার আয় ব্যয় দায় সবগুলো সঠিক ইনফরমেশন আপনারা দিবেন। এখন আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজতেছি, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, জানাইন কমেন্টে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা তো ভ্যাট দিই, আমরা কর অন্তত ঠিকঠাক মতো দিই, যেখানে অন্য বড় বড় কোম্পানিগুলো প্রতি বছর রাজস্ব ফাঁকি দেয়, সেটা আমরা দেখি। আমরা সাধারণ জনগণ যারা বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত পণ্য ব্যবহার করি, তাদেরকে তো আমরা ভ্যাট দেই। তারা কি ভ্যাটটা সরকারের কোষাগারে পৌঁছায়? এটা হলো আমার প্রশ্ন। আর যদি পৌঁছায় কিনা সেটা কিন্তু আমরা জানতে পারি না বা বুঝিও না, সরকার এটা কোনোভাবে প্রকাশও করে না, বা আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের ভ্যাটটা যে আমরা কোম্পানিকে দিচ্ছি, কোম্পানি এটা খেলাপি করছে কিনা, কোম্পানি সেটা জায়গা মতো পৌঁছাচ্ছে কিনা, সরকারের কোষাগারে যাচ্ছে কিনা আমাদের টাকাগুলো, আমরা কিভাবে জানবো বলেন? আরেকটা ব্যাপার হইলো যে আমরা খোলা পণ্য বা কৃষি পণ্য বাদে প্যাকেটজাত পণ্যে যেহেতু ভ্যাট আমরা দেই কোম্পানিগুলাকে, হাজার হাজার কোম্পানি আছে যেগুলো রেজিস্টার্ড না, আনরেজিস্টার্ড কোম্পানি, যেগুলোর রেজিস্ট্রেশনই হয় নাই, তাদের প্যাকেটজাত পণ্য আমরা যে ব্যবহার করি, সেগুলোতে তো আমাদের কাছ থেকে ভ্যাট নেওয়া হয়। এগুলাতে কি সরকারের নজর আছে, নজরদারি আছে বলেন আপনারা আমাকে? আমি অবাক হয়ে যাই, আনাচে কানাচে যেখানে সেখানে নিজের নামে প্যাকেটজাত পণ্য মানুষজন বিক্রি করছে মার্কেটে, একবারে কোম্পানির নাম করে। এটা কি আমরা জানি? এইগুলোর দায় কার? সরকার আসলে পুরোপুরি ব্যর্থ এই রাজস্ব আদায়। সাধারণ গরিব মানুষ আমরা যতটুকু পারি আমাদেরটা আমরা ঠিকই দিচ্ছি, সরকারের কোষাগারে যাচ্ছে কিনা সেটা সন্দেহ। আর এই যে এনবিআর বা ভ্যাট ট্যাক্সের যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, আপনাদের কথা আর কি বলবো? আপনাদের নামে অনেক অভিযোগ আছে, আপনারা যে পরিমাণ দুর্নীতি করেন, আপনাদের দুর্নীতির জন্য আজকে এই যে আমাদের দেশের এই অবস্থা। এমন হইতেছে, মনে তো হচ্ছে যে সরকারের সাথে সাথে আমাদের থালাবাটি নিয়ে ভিক্ষা করা লাগবে, যদি খালি এই প্রবাসী ভাইয়েরা না থাকতো, রেমিটেন্স না আসতো বাংলাদেশে, ঠিক আছে? এই প্রবাসী ভাইদের সেলুট করা উচিত, তাদেরকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়া উচিত। অথচ প্রবাসী ভাই বোনেরা দেখেন কি অবহেলায় আছে, তাদের এখনো তাদের লাগে চুরি হয় ভাই, এগুলো অবস্থা, ঠিক আছে? তাদেরকে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করেন। আর আরেকটা খাত থেকে আমাদের রেমিটেন্স আসে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প বা আর কিছু শিল্প থেকে আসে, ঠিক আছে? এগুলো না আসলে ভিক্ষা করা লাগতো, ভিক্ষা, তাও আমাদের রেমিটেন্স তো আসতো না ভিক্ষা করলে, তখন কি করতাম আমরা? তো এই যদি হয় বাংলাদেশের দেশের অবস্থা, দেশের আইন কানুন যদি এত ঢিলা ঢালা হয়, আমি একটা কথা নিশ্চিত, আমার মনে হয় যে সরকার জানে না তার রাষ্ট্রের একজন নাগরিক বা তার রাষ্ট্রের যে নাগরিক আমরা কে কত টাকা ইনকাম করি, একজন নাগরিকের কত টাকা ইনকাম। আমার বিশ্বাস সরকার জানে না। জানলে আমাকে বলুক যে আমার কোন নাগরিকটা কত টাকা ইনকাম করে, আমার কাছে তথ্য আছে। কোনো নাগরিক সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্যই নাই, খালি ভোটার আইডি কার্ডের তথ্যটা ছাড়া কোনো তথ্যই তাদের কাছ থেকে মনে হয় আমরা পাবো না। এই যদি হয় অবস্থা, তাহলে চিন্তা করেন, এই দুর্নীতিগ্রস্ত অসাধু কর্মকর্তা কর্মচারীদের জন্য আমাদের দেশটার আজকে এই অবস্থা।
আমি এগুলো নিয়ে চিন্তা করতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ফাইনালি যেটা হচ্ছে যে আমরা ভুল তথ্যতে বিভ্রান্ত হব না, সঠিক তথ্য জানবো এবং সঠিকটাই মেনে কাজ করব। ঠিক আছে, আমরা যারা রিটার্ন জমা করব সঠিক তথ্য দিয়ে জমা করব এবং দেশের যে কাজ উন্নয়নে আমরা অবদান রাখবো। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করার করব এবং যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারি অবশ্যই করব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।